হাইড্রোস্ট্যাটিক সংক্রান্ত থার্ড ভিডিও। আজকে আমরা একদম নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করব। ইউনলে তরলের সাম্য। ইউনল, ইউর মতো দেখতে একটা নল, ইকুইলিব্রিয়াম অফ লিকুইড ইন আ ইউটিউব। ইউটিউব মানে বলতে চাইছে ইউর মতো দেখতে একটা নল, মানে নল দুটো কেমন হবে? গোটাটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু সমান হবে, এমন নয় যে একটা বাহুর কম একটা বাহুর বেশি, এরকম নয়। গোটা বাহুটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম হবে ইন জেনারেল। স্পেশাল কেসে কিন্তু আলাদাভাবে তৈরি করা যেতে পারে, কিন্তু আমরা প্রথমেই এরকম সুষম ইউনিফর্ম ইউটিউব নিয়ে আলোচনা করব। তো ইউটিউব তো বললাম যে এটা একটা ইউর মতো দেখতে নল। এখন যদি এতে কোনো তরল রাখি, আমি ধরে নিলাম এর মধ্যে কোনো একটা তরল রাখলাম, কি ঘটনা ঘটছে আস্তে আস্তে আমরা আলোচনা করব। তো আমি ধরে নিলাম একটা ভারী তরল, সাপোজ মার্কারি। আমি এর মধ্যে বেশ কিছুটা মার্কারি রেখে দিলাম। তো তুমি অলরেডি জানো সমোচ্চশীলতা ধর্মের জন্য আমি যতটাই মার্কারি রাখি না কেন, দুটো বাহুতে মার্কারি লেভেলের উচ্চতা সেম হতে হবেই। বায়ুর চাপের জন্য আমরা জানি উভয় বাহুতে মার্কারি লেভেল সেম হবে। তো আমি এইভাবে ভাবতে পারি, এইটা হয়ে যাচ্ছে ইনিশিয়াল লেভেল বা প্রাথমিক তল। ঠিক, এটা হচ্ছে প্রাথমিক তল। এবার আমি কি চাইছি? আমি চাইছি যে কোনো বাহুতে অন্য একটা তরল ঢেলে দিতে। তাহলে যখনই আমি অন্য একটা বাহুতে বেশ কিছুটা তরল ঢেলে দেব, সাপোজ জল, কিছু পরিমাণ জল আমি ঢালতে চাইছি, যখনই আমি ঢেলে দেবো সেই জলের একটা ওয়েট আছে, সেই ওয়েটের প্রভাবে পারদটা কিন্তু কিছুটা হলেও নেমে আসবে। কতটা নেমে আসবে সেটা বলা মুশকিল, কিছুটা নেমে আসবে। এবং যখনই তোমার বাম বাহুতে, সাপোজ বাম বাহুতে জল ঢালছি, তাহলে বাম বাহুতে যদি পারদ নেমে আসে, তুমি মনে রাখবে ডান বাহুতে পারদ উঠবে। ঠিক, মানে অন্য কোথাও তো পারদ যাবার দরকার নেই, মানে জায়গা নেই। তাহলে সেক্ষেত্রে যতটা নামবে তুমি মনে রাখবে, এদিকে যদি 2 সেন্টিমিটার নিচে নামে, এদিকে 2 সেন্টিমিটার উপরে উঠবে। এই জিনিসটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। তো আমি ধরে নিলাম যে এখানে বেশ কিছুটা উচ্চতা জল আমি ঢেলে দিলাম। তাহলে এখানে আমি বেশ কিছুটা উচ্চতার জল এইভাবে ঢেলে দিয়েছি। এবার ঢেলে দেওয়ার ফলে পারদটা বেশ কিছুটা নেমে গেছে। ঠিক, পারদটা আর এই অবস্থানে নেই, আমি ধরে নিলাম পারদটা এই অবস্থানে চলে গেল। ঠিক, এখন যদি তুমি এইটা মনে রাখবে, যদি প্রস্থচ্ছেদ সুষম হয়, সুষম মানে এটা যতটা মোটা এটা ততটাই মোটা যদি হয়, সব জায়গার ক্ষেত্রফল যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে মনে রাখবে বাম দিকে যদি 1 সেন্টিমিটার নিচে নামে, ডান দিকেও কিন্তু পারদটা 1 সেন্টিমিটার উপরে উঠবে। রাইট, বাম দিকে যদি 1 সেন্টিমিটার নিচে নামে, তাহলে ডান দিকে কিন্তু 1 সেন্টিমিটার উপরে উঠবে। তাহলে এটা হয়ে যাবে এখন পারদের বর্তমান অবস্থান। তাহলে এই ধরনের তরলের ক্ষেত্রে আমি কিভাবে ক্যালকুলেশন করব? ক্যালকুলেশন করার জন্য আমি বলে রাখি, প্রাথমিক লেভেলটা নিশ্চয়ই এখনো দেখতে পাচ্ছ। এবার লাস্ট লেভেলটা তোমাকে দেখতে হবে। লাস্ট লেভেল মানে সবসময় মনে রাখবে, দুটো তরলের সংযোগ স্থল বরাবর যে আনুভূমিক রেখা, সেই আনুভূমিক রেখাটাকে আমি এখানে বলছি লাস্ট অবস্থানটা। তো সেই অবস্থানটা কেমন হবে? তাহলে আমি যদি এখান থেকে টেনে দিই, তাহলে এটা হচ্ছে শেষ তল, ফাইনাল বা শেষ অবস্থান। তরল তলে এটা হচ্ছে শেষ অবস্থান। ঠিক, এবার যখন তুমি ক্যালকুলেশন করবে, তাহলে তুমি একটা জিনিস দেখো, এটা যদি এক্স হয়, এটা এক্স, তার মানে আমার যদি বাঁ দিকে এটা এক্স নামে, তুমি ভাবতে পারো এই উচ্চতাটা হয়ে যাবে 2x। যাক, ওই ধরনের অঙ্ক আমি পরে করব। তো আমাকে আগে প্রথমে দেখতে হবে যে ইকুইলিব্রিয়াম, আমি কি ইকুয়েশন লিখবো। তো ইকুয়েশন লেখার জন্য আমাকে একটু বুঝতে হবে, আমি এখন এক্সটা বলে দিলাম, এই প্রথম থিওরির ক্ষেত্রে আমার এটা লাগছে না, ক্যালকুলেশনের জন্য লাগছে না, যখন লাগবে তখন আমি আবার আলোচনা করব। জাস্ট তোমাকে একটা ধারণা দেওয়ার জন্য আমি গোটা ব্যাপারটা বললাম। এবার এখানে তোমার কি হচ্ছে দেখো, আমি ধরে নিলাম এখানে জলের উচ্চতাটা হচ্ছে সাপোজ H1, নট নেসেসারি সবসময় জলই হতে হবে, যে কোনো তরল, সাপোজ সেকেন্ড যে তরলটা ঢাললাম তার উচ্চতা H1। আর এদিক থেকে
এদিক থেকে যে উচ্চতাটা সেটা হচ্ছে সাপোজ h2। এগুলো তখন সেক্ষেত্রে আসছে না, আমি তখন এক্ষেত্রে এটাকে বলবো সংযোগ স্থল। প্রাথমিক তল অন্তিম তলের কোনো ব্যাপার নেই। সংযোগ স্থল থেকে প্রথম তরলের উচ্চতা h1, সংযোগ স্থল থেকে দ্বিতীয় তরলের উচ্চতা h2। আমি আরো ধরে নিলাম প্রথমে যে তরলটা ছিল তার ঘনত্ব সাপোজ d2, আর শেষে যে তরলটা ঢাললাম তার ঘনত্ব d1। তাহলে এবার তোমাকে ভাবতে হবে যে কিভাবে আমি ইকুয়েশন অফ মোশন লিখব এবং সেক্ষেত্রে ইকুইলিব্রিয়ামটাকে এস্টাবলিশ করব। তাহলে আমি কি করছি, সংযোগ স্থলে দুটো বিন্দু নিয়ে নিচ্ছি। সাপোজ এখানে একটা বিন্দু নিলাম এ, আর এখানে সংযোগ স্থল বরাবর আরেকটা বিন্দু নিলাম সাপোজ বি। এবং তুমি দেখে নাও যে এ আর বি যে দুটো বিন্দু নিয়েছি সেই দুটো বিন্দু কিন্তু একই আনুভূমিক রেখায় অবস্থিত। এবার একই আনুভূমিক রেখায় যদি অবস্থিত হয়, তোমার অলরেডি আইডিয়া হয়ে গেছে, if the points remain on the same horizontal line then the pressure at those points must be same। তাহলে এখানে যেহেতু এ আর বি একই আনুভূমিক তলে অবস্থিত, তাহলে অবশ্যই আমি বলতে পারি PA must be equal to PB। এবার P এর মান কত? PA মানে হচ্ছে H1D1G, আর P2 হয়ে যাচ্ছে H2D2G। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি H1D1 must be equal to H2D2। অথবা তুমি এটাকে ঘুরিয়ে বলতে পারো যে H1/H2 equal to D2/D1। এটা অদ্ভুত ব্যাপার, দেখো H1/H2 এটা D2/D1, তাহলে তুমি এটাকে কি বলবে, H proportional to 1/D, ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি দুটোরই উপরে 1 থাকতো মানে H1/H2 সমান D1/D2 হতো, তাহলে সেটাকে বলতাম সমানুপাতিক সম্পর্ক। তাহলে একটা জিনিস আমি বুঝতে পারলাম, যখন ইকুইলিব্রিয়ামটা এস্টাবলিশ করবে তখন কোনো একটা তরলের কোনো একটা বাহুতে তরলের উচ্চতা ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি এই যে দেখে নাও যে পারদের ঘনত্বটা অনেক বেশি, আমি অ্যাজ ফর এক্সাম্পল বললাম পারদের ঘনত্বটা অনেক বেশি, তাহলে মনে রাখবে যে পারদটা ঘনত্বের উপর মানে উচ্চতাটা কোনো যদি এভাবে মেজার করি একসঙ্গে, তাহলে সেক্ষেত্রে পারদটা কিন্তু খুব বেশি উপরে উঠবে না। জলটা যত সহজে মানে অনেকটা একই পরিমাণ জল ঢাললে পারদটা জল যতটা থাকবে পারদটা সেই পরিমাণ উঠবে না। তুমি দেখো না এখানে এতটা জল দিয়েছি, উঠেছে এইটুকু, এই এতটা জল দেবার জন্য এইটুকু নেমেছে। তার মানে কি পারদের ওঠা বা নামাটা সেক্ষেত্রে জলের সাপেক্ষে খুবই কম। তার কারণ হচ্ছে পারদের ঘনত্বটা জলের থেকে অনেক বেশি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার ইউনলের সাম্য। তোমাকে একটা প্রাথমিক ধারণা আমি দিলাম। তো ইউনলের এই থিওরি তোমাকে চাইবে না, থিওরিটা তোমাকে জানানোর জন্য বলা হলো। তোমাকে কিন্তু ইউনল দিয়ে অঙ্ক থাকবে, তখন তোমাকে বুঝে বুঝে কোনটা কতটা নামছে সেটা বুঝে বুঝে তোমাকে অঙ্কগুলো করতে হবে। কিন্তু অঙ্কের মেন যেটা পয়েন্ট মানে যেটা ধরে তোমাকে অঙ্ক করতে হবে, তোমাকে সবসময় মনে রাখতে হবে যে ফাইনাল সংযোগস্থলটা আমাকে খুঁজে বার করতে হবে। এবার ফাইনাল সংযোগস্থল যেখানে হবে সেই সংযোগস্থল বরাবর মানে আনুভূমিক রেখা টেনে দেবো। এবার আনুভূমিক রেখা টানার পর এদিকে একটা বিন্দু নেব, এদিকে একটা বিন্দু নেব, এবং দুদিকের দুটো বিন্দু নেবার পর আমি চেষ্টা করব যে আমি চাপটাকে সমান দেখাবো। যেই চাপটাকে সমান দেখাবো দেখবে তুমি একটা ইকুয়েশন পেয়ে গেছো, এবং ইকুয়েশনটাকে সলভ করে তোমাকে যেটা জানতে চাইবে সেটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, ইউনলের অঙ্ক করা যাক। মনে করো এরকম একটা অঙ্ক দিয়েছে যে আমার কাছে একটি সুষম ইউনল আছে, দুটি সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুই মুখ খোলা একটা নল আছে, উল্লম্ব ইউনল আছে, তাতে বেশ কিছুটা পরিমাণ পারদ আছে। ঠিক আছে, বেশ কিছুটা পরিমাণ পারদ আছে। তাহলে এরকম ভাবেই ভাবো যে আমার কাছে এখানে একটা ইউনল আছে, এরকম একটা ইউনল আমার কাছে আছে। মোটামুটি আঁকবে, একটা আঁকতে হবে, এখানে না এঁকে করতে পারবে না। চেষ্টা করবে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট, যেটা বললাম সব জায়গায় যেন সুষম প্রস্থচ্ছেদ হয়। এই মোটামুটি ধরে নিলাম এই একটা সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট ইউনল। বলছে এটাতে বেশ কিছুটা পরিমাণ পারদ আছে। তাহলে প্রাথমিক অবস্থানটা আমি প্রথমেই দেখিয়ে দিলাম, এটা হচ্ছে প্রাথমিক অবস্থান, এটা হচ্ছে পারদের প্রাথমিক অবস্থান। আমি প্রাথমিক অবস্থানটাকে দেখালাম। এটা হচ্ছে প্রাথমিক অবস্থান। এইভাবে বেশ কিছুটা পরিমাণ পারদ আছে, এবং আমি জানি প্রথমে পারদের দুটো বাহুতে উচ্চতা সমান হবে।
এবার কি বলছে, যে কোনো একটি বাহুতে কিছু পরিমাণ জল ঢালা হলো। যে কোনো একটা বাহুতে, আমি ধরে নিলাম বাম বাহুতে কিছু পরিমাণ জল ঢালা হলো। বেশ, এইভাবে তোমার জল ঢেলে দেওয়া হলো। কতটা জল বলে দেয়নি, খালি বলে দিয়েছে যে জল ঢালার ফলে পারদতল 2 সেন্টিমিটার নেমে যায়। তার মানে এটা হয়ে গেল। তাহলে তোমার এখানে দিয়ে দিয়েছে এই যে পারদটা নামলো এটা হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, এটা থাক বোঝাবার জন্য। তাহলে এটা 2 সেন্টিমিটার নেমে গেছে। তাহলে যখনই 2 সেন্টিমিটার নেমে গেছে বলছে, তাহলে যেহেতু সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট, আঁকার সময় আমাকে মনে রাখতে হবে, ধাপে ধাপে আঁকছি, তুমি কিন্তু ফাইনাল ছবিটা আঁকবে। তাহলে এই দিকে যতটা উঠেছে সেটাও 2 সেন্টিমিটার হতে হবে। দেখো সুষম প্রস্থচ্ছেদ বলেছে, তাহলে বাঁ দিকে যদি তরলটা 2 সেন্টিমিটার নামে, তাহলে ডান দিকেও তরলটা 2 সেন্টিমিটার উঠবে। হয়ে গেল প্রাথমিক কাজ। এবার তোমাকে কি বললাম, যে সংযোগ স্থলটাকে ভাবো, মানে ফাইনাল সংযোগ স্থল, মানে কোথায় টাচ করেছে, এইখানটায় টাচ করেছে। তাহলে এই রেখা বরাবর আমি একটা আনুভূমিক রেখা টেনে দিলাম, এটা হচ্ছে ফাইনাল সংযোগস্থল, বা তুমি বলতে পারো অন্তিম অবস্থান। আচ্ছা, এই সংযোগস্থল ধরে আমাকে অঙ্ক করতে হবে। তাহলে আমি কতগুলো বিন্দু ধরে নিই। সাপোজ আমার প্রাথমিক অবস্থানটাকে আমি নাম দিলাম এবি, তাহলে এটা হচ্ছে প্রাথমিক অবস্থান। আর অন্তিম অবস্থানটাকে আমি নাম দিলাম সিডি, এটা হচ্ছে সিডি। আরেকটা বিন্দু আমার লাগছে, সেটা হচ্ছে ডিই। দেখো আর কিছু বিন্দু লাগছে না। আবার বলে দিচ্ছি, আমার কাছে প্রথমে একটা ইউনল আছে, উল্লম্বভাবে রেখেছি। প্রথমে কিছু পরিমাণ পারদ ঢালা হয়েছিল, এবিটা হচ্ছে পারদের প্রাথমিক অবস্থান। আমরা সমুচ্চশীলতা ধর্ম থেকে জানি এ আর বি সেম হরাইজন্টাল লাইনে থাকবে। এবার আমি কি করলাম, বাঁ দিকের বাহুতে বেশ কিছুটা পরিমাণ জল ঢেলে দিলাম। এক্সপেক্টেড যখনই জল ঢালবো, জলের একটা সামান্য হলেও ওয়েট আছে, সেই ওয়েটের জন্য যে বাহুতে জল ঢালবো সেই বাহুতে পারদ বেশ কিছুটা পরিমাণ নিচে নামবে। কতটা নিচে নামবে সেটা আমাকে অঙ্কে দিয়ে দিয়েছে, 2 সেন্টিমিটার নিচে নামবে। তাহলে এই যে 2 সেন্টিমিটার নিচে নামবে, মানে আমি বলতে পারি এসি সমান হচ্ছে 2 সেন্টিমিটার, রাইট। এবার একই সঙ্গে বলি, যখন সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট নল নেব, মানে সব জায়গায় ক্রস সেকশন সমান, যদি বাম দিকে 2 সেন্টিমিটার নিচে নামে, তাহলে ডান দিকেও 2 সেন্টিমিটার উপরে উঠবে। তাহলে ডান দিক থেকে বলতে পারি দ্যাট মাস্ট বি ইকুয়াল টু বিই, রাইট। এবার ছবি থেকে তুমি বুঝতে পারছো যে এসি সমান বিডি, তাহলে এসি সমান বিডি সমান ডিই, তাহলে এই সবটাই হলো 2 সেন্টিমিটার। তাহলে ছবি থেকে আমি বলতে পারি ডিই, ডিই সমান হচ্ছে ডিবি প্লাস বিই, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 প্লাস 2 মানে 4 সেন্টিমিটার হলো। এইবার তোমার এই ব্যাপারগুলো যখনই হয়ে গেল, এবার তুমি ফাইনাল কন্ট্যাক্ট সারফেসে চলে যাও, সংযোগ স্থলে চলে যাও। সংযোগ স্থল মানে যেখানে দুটো লিকুইড পরস্পরকে স্পর্শ করেছে, টাচ করেছে। কোথায় টাচ করেছে, সি বিন্দুতে। আমি সি বিন্দু দিয়ে একটা আনুভূমিক রেখা টেনে দিয়েছি, ওটা হচ্ছে ফাইনাল সংযোগ স্থল। এবার আমি বলেছিলাম ক্যালকুলেশন করতে গেলে কি করতে হবে, সংযোগ স্থল সাপেক্ষে অঙ্ক ক্যালকুলেশন করতে হবে। তাহলে বাঁ দিকে সংযোগ স্থলের বিন্দু কোথায়, সি। তাহলে সি বিন্দুর উপরে পুরোটাই জল আছে, তাহলে সি বিন্দুতে চাপ কি হবে, ডি বিন্দুতে চাপের সমান। তাহলে আমার যেহেতু সি আর ডি একই আনুভূমিক তলে অবস্থিত, তাহলে অবশ্যই আমি বলতে পারি পি অ্যাট সি মাস্ট বি ইকুয়াল টু পি অ্যাট ডি। এবার পি অ্যাট সি, সি বিন্দুতে চাপ কি জন্য হবে, জলের জন্য হবে, এতটা জল। তোমাকে কোশ্চেনে চেয়েছে কি, তোমার কোশ্চেনে চেয়েছে এই জলটার উচ্চতা কত, এই জলটার উচ্চতা চেয়েছে। তাহলে জলের উচ্চতা কত হবে, এইচ ইন্টু জলের ঘনত্ব 1 ইন্টু জি। আচ্ছা, আমি এটাকে এইচ সেন্টিমিটার ধরলাম, যেহেতু সবকিছু সিজিএস আছে। তাহলে লেখার সময় প্রথমে লিখবো যে ধরি এইচ সেন্টিমিটার উচ্চতায় জল ঢালা হলো, তাহলে সিজিএস হয়ে গেল। তাহলে এইচ ইন্টু 1 ইন্টু জি। আচ্ছা, ডান দিকে ডি, ডি বিন্দুর উপরে কতটা পারদ আছে, এতটা পারদ আছে। এতটা পারদ মানে কত, 4 সেন্টিমিটার পারদ। তাহলে এটা হয়ে এই যে 4 সেন্টিমিটার করেছি, 4 ইন্টু পারদের ঘনত্ব ইন্টু জি। তাহলে জি জি দুদিক থেকে কেটে গেল, তাহলে এইচ ইকুয়াল টু পড়ে থাকছে 54.4। তার মানে কতটা জল ঢালা হয়েছিল, ওই বাহুতে জলের উচ্চতা কত, 54.4 সেন্টিমিটার। বোঝা গেছে? ভালো করে অঙ্কটা বুঝবে, মানে খুব কঠিন কিছু থাকে না। ইউনল নিতে হবে, প্রথমে যে তরল বলেছে সেই তরলটা ঢালতে হবে, তারপর সেকেন্ড তরল ঢালতে হবে। তুমি খালি ওই ব্যাপারটা মনে রেখো, যখন আমি সেকেন্ড তরলটা ঢাললাম, যে বাহুতে ঢাললাম সেই বাহুতে প্রথম তরলটা নামবে, এবং সেটা যতটা নামবে দ্বিতীয় বাহুতে ততটাই উঠে যাবে।
বাস এই ধারণাটা পরিষ্কার রেখো। আর আমার ইকুয়েশন লেখার আগে মনে রাখতে হবে যে আমার কন্ট্যাক্ট সারফেসটা দরকার, মানে যেখানে তরল দুটো টাচ করে আছে সেই কন্ট্যাক্ট সারফেস নেবার পর আমি একটা আনুভূমিক রেখা টানবো। সেই আনুভূমিক রেখা টানার পর সেই আনুভূমিক রেখার ওপর প্রত্যেক বিন্দুতে চাপটাকে সমান করে দেবো। এটা হচ্ছে আমার অ্যাপ্রোচের পদ্ধতি ইউনলের ক্ষেত্রে। আচ্ছা, পরের যে প্রবলেমটা করব সেই প্রবলেমে কিন্তু ইউনলটাকে সুষম প্রস্থচ্ছেদযুক্ত ধরা হচ্ছে না। তোমার অঙ্কেই বলে দিয়েছে যে ইউনল যেটা দেওয়া আছে সেটার দুই বাহুর প্রস্থচ্ছেদ সমান নয়, এবং এটাও বলে দেওয়া আছে যেটা মোটা বাহু তার প্রস্থচ্ছেদ হচ্ছে 3 সেন্টিমিটার স্কোয়ার, মানে এটা হচ্ছে মোটা বাহু, বুঝতে পারছো, এটার ক্ষেত্রফল বলছে 3 সেন্টিমিটার স্কোয়ার, আর এই বাহুটার ক্ষেত্রফল বলছে 1 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক, এবার এরকম একটা অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট ইউনল আছে, সেই ইউনলে কিছুটা পরিমাণ পারদ ঢেলে দিয়েছে। তাহলে পারদ যেভাবেই ঢালা হোক না কেন আর যতটাই ঢালা হোক না কেন, তুমি মনে রাখবে যে দুটো বাহুতে কিন্তু প্রাথমিক অবস্থায় পারদের উচ্চতা সমান হবে। আমি এইভাবে দেখিয়ে দিলাম, তারপর আলতো করে পারদ একটু এঁকে দিলাম। পারদের উপরিতলটা কিন্তু কিছুটা হলেও উত্তল হয়, এবং সেটা হয় সারফেস টেনশনের জন্য। তাহলে এটা হচ্ছে পারদতলের প্রাথমিক অবস্থান, বা এটা হচ্ছে ইনিশিয়াল লেভেল অফ দ্য মার্কারি ইন দ্য ইউটিউব। এবার কি বলেছে, এবার বলছে মোটা বাহুতে 60 সিসি জল ঢালা হলো। তার মানে এটাতে তুমি জল ঢালো, কতটা জল ঢালো তার আয়তন বলে দিয়েছে, উচ্চতা নয়। তার মানে তোমার মোটা বাহুতে বলেছে 60 সিসি জল ঢালা হলো। আচ্ছা, জল ঢালা হলো, তোমাকে বলেছে সরু নলে পারদ কতখানি উঠবে। দেখো, আর কিছু বলে দেওয়া নেই, তোমাকে বলেছে এটাতে 60 সিসি জল ঢালা হলো, তাহলে সরু বাহুতে পারদ কতটা উঠবে, এই হচ্ছে তোমার প্রশ্ন। তা তুমি একটা জিনিস আগে বলো যে এটা 60 সিসি যদি জল ঢালা হয়, এটার ক্ষেত্রফল যদি 3 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে আমি বলতে পারি যে মোটা বাহুতে জলের উচ্চতা কত হবে, 60/3, তার মানে 20 সেন্টিমিটার। দেখো এটা বোঝা গেল কিনা, আয়তনকে, এটা হচ্ছে আয়তন, তাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলাম, আমি উচ্চতা পেলাম। তাহলে মোটা বাহুতে কতটা উচ্চতার জল ঢাললাম, 20 সেন্টিমিটার উচ্চতার জল আমি ঢাললাম। তাহলে আমি মোটামুটি ধরে নিলাম এখানে আমি জল ঢেলেছি, পারদ কিছুটা হলেও নিচে নামবে। ঠিক আছে, পারদ কিছুটা হলেও নিচে নামবে। তাহলে এটা প্রাথমিক লেভেলটা আমি মুছে দিলাম। তাহলে এখানে এইভাবে আমি 20 সেন্টিমিটার উচ্চতার জল আমি ঢেলে দিয়েছি। তাহলে আমি ধরে নিতে পারি দিস ইজ 20 সেন্টিমিটার। ঠিক, একটু কম করে দেখায় কারণ এটার ক্ষেত্রফল 3 গুণ বলেছে। তাহলে এবার তুমি মনে রাখবে, যদি অসম প্রস্থচ্ছেদ বিশিষ্ট নল দিয়ে দেয়, তাহলে তুমি মনে রাখবে যে মোটা বাহুতে যদি x সেন্টিমিটার নিচে নামে, তাহলে সরু বাহুতে 3x সেন্টিমিটার উপরে উঠবে। যেহেতু ক্ষেত্রফলের অনুপাত 3:1, তাহলে তোমাকে মনে রাখতে হবে এই বাহুতে যদি x সেন্টিমিটার তোমার নামে, x সেন্টিমিটার, ও আচ্ছা এইটা হচ্ছে x সেন্টিমিটার, সরি এইটা হচ্ছে x সেন্টিমিটার, জল দিয়েছে 20 সেন্টিমিটার, তাহলে এটা যদি x সেন্টিমিটার হয়, x x x, তাহলে তোমার পারদ কিন্তু দ্বিতীয় বাহুতে 3x সেন্টিমিটার উপরে উঠবে। এটা হচ্ছে প্রথম কথা, আমাকে x এর মান বের করে 3x বের করতে হবে। দেখো ব্যাপারটা বোঝা গেল। দেখো প্রথমে আবার রিপিট করছি, তোমার কাছে একটা এমন ইউনল আছে যার প্রস্থচ্ছেদ সব জায়গাতে সমান নয়। একটা বাহুর ক্ষেত্রফল 3 সেন্টিমিটার স্কোয়ার, আর একটা বাহুর ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের অনুপাত 3:1। এবার তোমাকে বলে দিয়েছে যে প্রথমেই বেশ কিছুটা পরিমাণ পারদ ঢেলে দাও। আমি প্রথমে বেশ কিছুটা পরিমাণ পারদ ঢেলে দিয়েছি, ঢালার পর প্রাথমিক যেটা অবস্থান সেটা একটা আনুভূমিক রেখা দিয়ে দেখিয়ে দিয়েছি। এবার কি বলছে, যেটা মোটা বাহু তাতে 60 সিসি জল ঢালা হলো, সেই 60 সিসি আয়তনের কথা বলেছে। তাহলে কত উচ্চতার, আমরা তো আয়তন দিয়ে ক্যালকুলেশন করব না, আমি উচ্চতা দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে প্রথমেই আমার কাজ হলো যে 60 সিসি জল ঢাললাম, তার উচ্চতা কত। তো 60 সিসি জলের উচ্চতা ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলাম আয়তনকে, আমি উচ্চতা পেয়ে গেলাম 20 সেন্টিমিটার। তাহলে 20 সেন্টিমিটারের জল হলো। আচ্ছা, যখনই আমি 20 সেন্টিমিটারের জল ঢাললাম, এক্সপেক্টেড তার ওয়েটের জন্য বেশ কিছুটা পারদ, খুব বেশি না হলেও কিছুটা পরিমাণ পারদ নিচে নামবে। আমি ধরে নিলাম x সেন্টিমিটার নিচে নামলো। তাহলে যখনই বাম বাহুতে x সেন্টিমিটার নিচে নামলো, আমি ছবিতে দেখিয়েছি, তুমি নিশ্চিত থাকো যে ডান বাহুতে 3x সেন্টিমিটার উপরে উঠবে, কারণ ক্ষেত্রফলের অনুপাত 3:1।
তাহলে এই নামাটা বাম বাহুতে যে 1:3 এই অনুপাতে চেঞ্জ হয়ে যাবে। তাহলে বাম বাহুতে x নেমেছে, ডান বাহুতে 3x। যদি ক্ষেত্রফলটা 4:1 বলতো, তাহলে বাম বাহুতে x নামলে সেকেন্ড বাহুতে 4x পরিমাণ উপরে উঠবে। এইভাবে আমার ক্যালকুলেশন এগোবে। আচ্ছা বেশ, এবার তুমি কি করবে? এবার আমাকে যেটা করতে হবে, অন্তিম লেভেলটাকে ভালো করে চুজ করতে হবে। অন্তিম মানে কন্ট্যাক্ট। তাহলে এই দিকটা x দেখিয়েছি, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে তোমার অন্তিম লেভেল, কন্ট্যাক্ট সারফেস। যদি সম্ভব হয় এটা এইভাবে দেখাও, এটা হচ্ছে তোমার ফাইনাল লেভেল, রাইট? এটা হচ্ছে তোমার ফাইনাল লেভেল। সংযোগ স্থল বলতে যেটা বোঝায়। আর এইটুকু হচ্ছে x, পরে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে x। বেশ, এবার এখানে দুটো বিন্দু নিয়ে নাও। সাপোজ আমি এটাকে নাম দিলাম a, এটাকে নাম দিলাম b। তাহলে কি লিখতে পারবো? অবভিয়াসলি আমি লিখতে পারবো a বিন্দুতে চাপ মাস্ট বি ইকুয়াল টু b বিন্দুতে চাপ। আচ্ছা, এবার ক্যালকুলেশন দেখো। এইদিকে x নেমেছে, আমি কতগুলো আরো নাম নিয়ে নিই। এটা প্রাথমিক অবস্থান ছিল, ঠিক? আমি প্রাথমিক অবস্থান এটাকে আচ্ছা উল্টো করে করে দিলাম। আমি এক কাজ করছি, প্রাথমিক অবস্থানটাকেই নাম দিলাম ab, এখানে ছিল। আচ্ছা, এটাকে নাম দিচ্ছি c, এটাকে নাম দিচ্ছি d, এটাকে নাম দিচ্ছি ই, যদি দরকার হয় এটা নাম দেব এফ, যদি দরকার হয়। তাহলে প্রথমত আমি কি করতে পারি, পাশে লিখে রাখি যে আমি ধরে নিয়েছি এসি সমান এক্স। এসি সমান এক্স হলে বিডি সমান এক্স, আর বিডি বিই এটা হচ্ছে 3x। দেখো এসি এক্স নামলো, এটাও তাহলে ছবি থেকেই বুঝতে পারছো বিডিটাও এক্স হবে। এবার এসি যদি এটা এক্স নামে, এটা কতটা উঠেছে? এতটা উঠেছে, এটা 3x, তাহলে বিই সমান 3x। তাহলে ডিই সমান কত হচ্ছে? ডিই সমান পড়ে থাকছে ডিবি প্লাস বিই। তাহলে ডিবি সমান হচ্ছে বিডি, মানে এটা হচ্ছে x, আর বিই সমান হয়ে যাচ্ছে 3x, তার মানে এটা পড়ে থাকছে 4x। ওই ছবিটাই তোমার খালি আঁকতে সময় লাগবে, বাকি অঙ্কটার মধ্যে কিছু নেই। এবার লাস্ট পয়েন্ট হচ্ছে আনুভূমিক রেখার উপর সি আর ডি, তাহলে পিসি সমান পিডি। আচ্ছা, সি বিন্দুর উপর কি আছে? 20 সেন্টিমিটারের জল আছে, তাহলে এইচ হচ্ছে 20, জলের ঘনত্ব 1 ইনটু জি। আচ্ছা, ডি বিন্দুর উপর কতটা আছে? 4x উচ্চতার পারদ আছে, তাহলে 4x ইনটু 13.6 ইনটু জি। উভয় পক্ষ থেকে জি কেটে দাও, তাহলে তোমার পড়ে থাকছে x ইকুয়াল টু 20 ডিভাইডেড বাই 4 ইনটু 13.6। তার মানে এটা 4 দিয়ে কেটে দিলে 5, তাহলে 5 ডিভাইডেড বাই 13.6 এরকম একটা কিছু আসছে। 5 ডিভাইডেড বাই 13.6 করলে 3 13 39, তাই তো? তাহলে 0.3 মোটামুটি 36 এরকম একটা ব্যাপার আসবে। এবং অবভিয়াসলি সব ব্যাপারটা সেন্টিমিটারে আসবে, কারণ মিটারে তো কিছু করিনি। তাহলে এটা চলে আসবে 0.368 সেন্টিমিটার। তোমাকে চেয়েছে কি কতটা উপরে উঠবে, তার মানে অ্যাকচুয়ালি তোমাকে চেয়েছে 3x। তাহলে এখান থেকে তুমি 3x বের করে ফেলবে। 3 ইনটু 0.368, এটা গুণ করলে আসছে 24 2 1.104। তার মানে অপর বাহুতে পারদ 1.1 সেন্টিমিটার উপরে উঠবে। খুব কঠিন অঙ্ক নয়, তোমাকে ছবিটা ঠিকঠাক বুঝে বুঝে আঁকতে হবে, সংযোগ স্থলগুলো ঠিকঠাক চুজ করতে হবে, আর একই আনুভূমিক রেখার উপর যে সকল বিন্দু আছে সেই সকল বিন্দুতে চাপটাকে সমান করে দিতে হবে। বাস এইটুকু হচ্ছে তোমার কাজ, বুঝেছো? আচ্ছা, আরেকটা ইউনিয়নের অঙ্ক করব, যেখানে তিনটে তরল আমি ব্যবহার করব। প্রথমে বলেছি, আচ্ছা এটাও কিন্তু লাস্ট যেটা অঙ্ক করব সেটাতেও কিন্তু ইউনিয়নটাকে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট ধরে নিতে হবে, মানে দেওয়া আছে। কি বলেছে? একটি সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুই মুখ খোলা উল্লম্ব ইউনলে কিছু পরিমাণ পারদ আছে। তাহলে আগের মতোই হবে যে এই একটা ইউনল, ইউর মতো করেই আঁকবে। এই একটা ইউ মোটামুটি যেন সুন্দর হয়, খুব বাজে যেন না হয়। আর প্রস্থচ্ছেদটা সবসময় সমান হয় না আঁকার সময়, তবু তোমাকে চেষ্টা করতে হবে যেন মোটামুটি সমান হয়। এই ধরে নাও একটা দুই মুখ খোলা ইউনল, ধরে নিলাম দুটোরই প্রস্থচ্ছেদ সমান। এবার কি বলছে? প্রথমেই আমি দুটো বাহুতে বেশ কিছুটা পরিমাণ পারদ ঢেলে দিলাম। আচ্ছা, নলের এক বাহুতে কেরোসিন এবং অন্য বাহুতে গ্লিসারিন ঢালা হলো। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে ইনিশিয়াল লেভেল, রাইট? এবার কি বলছে? একটা বাহুতে আমি ঢালছি কেরোসিন আর একটা বাহুতে গ্লিসারিন।
কেরোসিন তুমি জানো আপেক্ষিক গুরুত্ব খুব কম, খুব পাতলা, লেস গ্র্যাভিটি, লেস ডেনসিটি, কিন্তু গ্লিসারিনের ডেনসিটিটা অনেকটাই বেশি। আচ্ছা, কতটা ঢালা হলো? বলছে কেরোসিন তেলের উচ্চতা 20 সেন্টিমিটার আর গ্লিসারিনের উচ্চতা 12.68 সেন্টিমিটার। উভয় বাহুর পারতল একই লেভেলে থাকে। মানে তোমাকে বলে দিল যে এই বাহুতে আমি কেরোসিন ঢাললাম, কতটা কেরোসিন ঢাললাম সেটাও বলে দেওয়া আছে। কত বলেছে কেরোসিন? বলেছে কেরোসিন ঢাললাম 20 সেন্টিমিটার, তাহলে বাঁ দিকে আমি ধরে নিলাম 20 সেন্টিমিটার, এটা আছে কেরোসিন, এটা আমি কে লিখলাম। আর ডান দিকে বলছি গ্লিসারল, কতটা? 12.68। বাঁ দিকে বলছে 12.68 সেন্টিমিটারের গ্লিসারল ঢেলে দিলাম। বলছে যদি ঢালা হয় তাহলে কি বলছে? পারতলটা আনুভূমিক থাকে, মানে তোমার সমস্যাটা অনেকটাই কমে গেল। তাহলে পারতলটার কোনো চেঞ্জ তোমার হচ্ছে না যদি আমি 20 সেন্টিমিটার আর 12.68 সেন্টিমিটারে রাখি। আর কেরোসিনের ঘনত্ব তোমার দেওয়া আছে, কেরোসিনের ঘনত্ব বলেছে 0.8 গ্রাম পার সিসি, সবটাই সিজিএস দেওয়া আছে। 0.8 গ্রাম পার সিসি। তোমাকে এখানে বলেছে কেরোসিনে গ্লিসারিনের ঘনত্ব কত, এই হচ্ছে তোমার প্রশ্ন। এটা ডি অফ কেরোসিন কে লিখলাম, তোমাকে গ্লিসারিনের ঘনত্ব জানতে চেয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? যেহেতু এটাই তোমার আনুভূমিক তল, এটাই আমি এখানে দুটো বিন্দু নিয়ে নেব, এ আর বি। আর তো কিছু দরকার নেই আমার এখানে, কারণ এটা তো সেম বলে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই লিখতে পারি পি অ্যাট এ মাস্ট বি ইকুয়াল টু পি অ্যাট বি। এবার এ বিন্দুতে চাপ কিসের জন্য হবে? কেরোসিন 20 সেন্টিমিটার কেরোসিনের জন্য। আর বি বিন্দুতে চাপ কিসের জন্য হবে? 12.68 সেন্টিমিটার গ্লিসারিনের জন্য। তাহলে বাঁ দিকে কেরোসিনের জন্য চাপ, কেরোসিনের উচ্চতা ইনটু কেরোসিনের ঘনত্ব ইনটু জি। আর ডান দিকে গ্লিসারলের উচ্চতা ইনটু গ্লিসারলের ঘনত্ব ইনটু জি। আর যেটা ক্যাপিটাল জি লিখছি কারণ দুটো জি মিলে যেতে পারে, তোমাদেরই কনফিউশন হতে পারে, আমি গ্লিসারলের জিটা পরে লিখলাম। তো হয়ে গেল। তাহলে জি জি দুদিক থেকে কেটে দাও, তাহলে গ্লিসারলের ঘনত্ব হয়ে যাবে 20 ইনটু 0.8 ডিভাইডেড বাই 12.68। এটা 1.1 এর কিছু বেশি হবে, কারণ 20 ইনটু 0.8 মানে হচ্ছে 16। তাহলে 16 ডিভাইডেড বাই 12.68, 12.68, তার মানে এটা 1 পয়েন্ট কত আসছে? 40, 4, 3 12 36, আবার 0.6 আছে, মানে 1.2 এর কাছাকাছি হবে। উত্তর বলছে 1.26 গ্রাম পার সিসি, অবভিয়াসলি। দেখো এটা অনেকটাই সিম্পল অঙ্ক, তোমাকে খুব বেশি ক্যালকুলেশনের মধ্যে যেতে হলো না, ছবি বেশি ভাবতে হলো না, কতটা নামছে কতটা উঠছে ভাবতে হলো না। তার কারণ হচ্ছে তোমাকে বলে দিয়েছিল যে এমনভাবে তরল দুটো ঢালা হলো যাতে উভয় বাহুতে পারদ লেভেলের কোনো পরিবর্তন হয় না। পারদ লেভেলের পরিবর্তন হলেই তোমার কিন্তু একটু সমস্যা ছিল, একটু ভাবনা চিন্তা করতে হতো। যাই হোক, এই ধরনের ইউনলের প্রশ্ন তোমাদের আসে, ভালো করে অঙ্কগুলো দেখবে, বেশ কিছু বোঝার জিনিস আছে কিন্তু কঠিন নয়। তোমার দুটো জিনিস মনে রাখা দরকার, যে প্রাথমিক লেভেলটা কোথায় ছিল, লাস্ট লেভেলটা কোথায় ছিল। লেভেল মানে যেখানে কন্ট্যাক্ট সারফেস সেই বরাবর একটা আনুভূমিক রেখা। এবার যেহেতু আনুভূমিক রেখা বরাবর ক্যালকুলেশন করছি, তাহলে চাপ সমান, ব্যাস এই কতগুলো ব্যাপার তোমাকে মনে রাখতে হবে। আর সুষম প্রস্থচ্ছেদ হলে বাম বাহুতে যতটা নামবে ডান বাহুতে ততটা উঠবে। কিন্তু যদি সুষম বাহু না হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত দেখতে হবে, যদি 3:1 হয় সেই রেসপেক্টে যদি বাম বাহুতে 1 সেন্টিমিটার নামে ডান বাহুতে 3 সেন্টিমিটার উঠবে। এটা হচ্ছে তোমার ক্যালকুলেশনের হিসাব। যাই হোক, আর ইউনল নিয়ে আলোচনা করবো না, এবার নতুন একটা সূত্র নিয়ে আলোচনা করব, পাস্কেলের সূত্র। তো এটা তোমাদের কাছে নতুন নয়, বিজ্ঞানী পাস্কেল তরলের চাপ সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন। কি বলছেন পাস্কেল? প্রথমেই বলে রাখি, এটা বদ্ধ বদ্ধ তরলের যদি না হয় তাহলে সেক্ষেত্রে পাস্কেলের সূত্র কাজ করে না। ঠিক, কি বলছে পাস্কেল? বলছে আবদ্ধ প্রবাহীর কোনো অংশে যদি আমি চাপ প্রয়োগ করি, তো আমি ধরে নিলাম একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ তরল আছে, আমি ধরে নিলাম একটা বেলুন, বেলুন হয় না, বেলুনের ভেতর জল ঢুকিয়ে রেখেছি, এটা হচ্ছে সেই জল ভরা বেলুন, একদম কমপ্লিট জল দিয়ে ভর্তি করেছি, আবদ্ধ, কোনো দিকে কোনো ফুটো নেই, ছিদ্র নেই, কিচ্ছু নেই। এবার বলছে যদি আমি এখানে চাপ প্রয়োগ করি, আবদ্ধ প্রবাহীর আমি দুদিক থেকে বা চারদিক থেকে এটার উপর আমি চাপ প্রয়োগ করলাম, একদম চারদিক থেকে এইভাবে চেপে দিয়েছি। যদি চাপ প্রয়োগ করি তাহলে বলছে সেই চাপ অপরিবর্তিত মানে প্রবাহীর সকল বিন্দুতে সঞ্চালিত হয়।
মানে তুমি চাপ প্রয়োগ করলে চাপ প্রয়োগটা চাপটা সঞ্চালিত হলো, ঠিক আছে, অপরিবর্তিত মানে মানে তুমি যে পরিমাণ চাপ প্রয়োগ করবে সেটা চারদিকে ছড়িয়ে পড়বে এবং প্রবাহী সংলগ্ন যে কোনো তলের উপর লম্বভাবে ক্রিয়া করে, ঠিক আছে। তাহলে তুমি চাপ প্রয়োগ করলে, প্রয়োগ করার পর সেই চাপটা সে চারিদিকে ছড়িয়ে দেবে অপরিবর্তিত মানে চারিদিকে ছড়িয়ে দেবে। মানে তুমি যদি পি চাপ প্রয়োগ করো, তুমি চারিদিকে পি পরিমাণ চাপই প্রযুক্ত হবে এবং সেই চাপটা এই যে তলের সঙ্গে লম্বভাবে, এখানেও লম্বভাবে, এখানেও লম্বভাবে, এখানেও লম্বভাবে, এখানেও, যেখানেই তুমি ভাববে লম্বভাবে, মানে কখনোই তোমার চাপটা এইরকম হবে না, কারণ সেক্ষেত্রে এটা লম্ব 90 ডিগ্রি হচ্ছে না, ঠিক আছে। তাহলে আবার বলছি, কোনো আবদ্ধ প্রবাহীর কোনো অংশে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে প্রবাহী সেই চাপ অপরিবর্তিত মানে চারিদিকে সঞ্চালিত করে, চারিদিকে ছড়িয়ে দেয়, ঠিক আছে। এবং সেই চাপ তরল সংলগ্ন পাত্রের উপর লম্বভাবে, ইট অলওয়েজ অ্যাক্টস নরমাল টু দ্য সারফেস, লম্বভাবে ক্রিয়া করে। এই হচ্ছে তোমার পাস্কেলের সূত্র। তো পাস্কেলের এই সূত্রটা অ্যাপ্লিকেশন আছে, এই সূত্রটাকে ব্যবহার করে আমরা অনেক কিছু করতে পারি, মানে অনেক কিছু জিনিস ব্যাখ্যা করতে পারি বা অনেক কিছু আবিষ্কারও করতে পারি, মানে কাজে লাগানো হয় ভীষণভাবে। তার মধ্যে সেই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন হচ্ছে হাইড্রোলিক প্রেস। হাইড্রোলিক প্রেস, ঠিক আছে। আচ্ছা, হাইড্রোলিক প্রেস বা ব্রামা প্রেস বলা হয়, ওটার আলোচনা পরে আসছি। তার আগে আমি দেখছি পাস্কেলের সূত্র থেকে কিভাবে ঘাত বৃদ্ধির নীতি, increase in thrust was using a principle of multiplicity of thrust by using Pascal's principle. ঘাত বৃদ্ধির নীতি, কিভাবে ঘাতটাকে বাড়ানো যায়। দেখো, যখনই ঘাত বাড়ানোর কথা বলছে তখন কিন্তু সেটা আমার ক্ষেত্রে অবশ্যই লাভজনক, কারণ আমি ঘাতটাকে বাড়াতে পারছি। কিভাবে বাড়াতে পারছি, আচ্ছা একটু আলোচনা করি। দুটো পাত্র নিতে হবে এবং পাত্র দুটো পরস্পর কন্ট্যাক্টে থাকতে হবে, মানে এইভাবে যুক্ত থাকতে হবে। এখানে আমি দুটো পাত্র নিলাম, সেই দুটো পাত্র পরস্পর এইভাবে যুক্ত, দেখেই বুঝতে পারছো দুটোর কিন্তু ক্ষেত্রফল সমান নয়। আচ্ছা, আমি কি করলাম, তরল দিয়ে পূর্ণ করলাম, তরল দ্বারা পূর্ণ করার পর দুদিকে এই দুটো পিস্টন লাগিয়ে দিলাম। পিস্টন আইডিয়া আছে, মানে একদম বায়ু নিরুদ্ধ পিস্টন, এবং এটার উপরে ওজন চাপাবার জায়গা আছে, এটার উপরে ওজন চাপাবার জায়গা আছে। আচ্ছা, আমি ধরে নিলাম ছোটটার ক্ষেত্রফল হচ্ছে স্মল এ, বড়টার ক্ষেত্রফল হচ্ছে স্মল বি, তার মানে বি ইজ গ্রেটার দেন এ, রাইট? এটা পরিষ্কার দেখাই যাচ্ছে। এবার আমি কি করলাম, এইটাতে F1 পরিমাণ বল প্রয়োগ করলাম, সে যেমন ভাবে হোক, ওজন চাপিয়ে হোক, যেমন করে হোক, we apply force F1 on the smaller piston। তাহলে ছোট পিস্টনে আমি F1 বল প্রয়োগ করলাম। তাহলে পাস্কেল কি বলছে, যখন আমি F1 বল প্রয়োগ করলাম, আচ্ছা ক্যালকুলেশন করেই নি, আমি সাপোজ এটাকে নাম দিলাম M পিস্টন আর এটাকে নাম দিলাম N পিস্টন। এটা কিন্তু সবটাই তরল দ্বারা পূর্ণ আছে, যদি সময় পাও তরলটাকেও এঁকে দেবে। এই আমার তরল দিয়ে আটকে দেবো, মানে তরল দ্বারা পূর্ণ আছে, একদম পূর্ণ, কোথাও কোনো ফাঁক নেই, আবদ্ধ একটা প্রবাহী বা আবদ্ধ একটা তরল, সুতরাং পাস্কেলের সূত্র প্রযোজ্য হবে। বেশ, তাহলে আমি যখন এম পিস্টনে করছি, এম পিস্টনে ক্রিয়াশীল ঘাত হচ্ছে F1। আচ্ছা, এম পিস্টনের ক্ষেত্রফল হচ্ছে A, তাহলে এম পিস্টনে ক্রিয়াশীল চাপ, সেটাকে যদি আমি P বলি, এটা হয়ে যাবে F1 বাই A, আপত্তি থাকার কথা নয়, চাপ ইকুয়াল টু ফোর্স বাই ক্ষেত্রফল। তাহলে সেই একটা চাপ, এটা সব দিক থেকে আবদ্ধ করে দিয়েছি, আবদ্ধ করে কি করলাম, আমি এখানে P1 পরিমাণ চাপ দিলাম। P1 কত তুমি জানো। পাস্কেল কি বলছে, সেই চাপ অপরিবর্তিত মানে সঞ্চালিত হবে, তাহলে ওই চাপটা আস্তে 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 এদিকে সঞ্চালিত হবে এবং এর উপর এসে পড়বে, তাই তো। কিন্তু একই সঙ্গে একটা কথা বলেছে অপরিবর্তিত মানে, তার মানে ওখানে যে চাপটা সেটাকে যদি আমি P1 বলি, তাহলে এখানেও কিন্তু P1 পরিমাণ চাপই প্রযোজ্য হবে অ্যাকর্ডিং টু পাস্কেলের প্রিন্সিপল, তাই না। আবার বলছি, পাস্কেল বলেছিলেন কোনো একটা আবদ্ধ তরল যদি আমি চাপ প্রয়োগ করি, এই যে চাপ প্রয়োগ করেছি, সেই চাপ অপরিবর্তিত মানে সব দিকে সঞ্চালিত হবে। তাহলে আর কোনো দিকে তো, সব দিকে তো আবদ্ধ, কোনো দিকে তো যাওয়ার জায়গা নেই, তাহলে ওই P1 চাপটাই এটার উপর সঞ্চালিত হবে এবং লম্বভাবে প্রয়োগ করবে। তাহলে আমি বলতে পারি, যখন আমি N পিস্টনের কথা বলছি, তাহলে N পিস্টনের উপর এই একই চাপ কাজ করবে এবং চাপ কত হয়ে যাবে, P1। তাহলে N পিস্টনের ঘাত কত হবে, N পিস্টনের ঘাত যদি আমি F2 বলি, তাহলে এটা হয়ে যাবে চাপ ইনটু ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে B।
তাহলে পি এর মানটা যদি বসিয়ে দিই আমার পড়ে থাকছে দেখো f1 ইন্টু f1 বাই এ ইন্টু পি। তাহলে আমি পেয়ে যাচ্ছি f2 ইকুয়াল টু f1 ইন্টু বি বাই এ। দেখো কি পেলাম, দেখো আমি পাচ্ছি f2 ইকুয়াল টু f1 ইন্টু বি বাই এ। তার মানে ঘাত প্রয়োগ করেছিলাম কত f1 পরিমাণ, পাচ্ছি কত f2। এবং তুমি খেয়াল করে দেখো যে b ইজ গ্রেটার দেন এ। তাহলে b যদি গ্রেটার দেন এ হয়, লবটা হরের থেকে যদি বড় হয়, অবভিয়াসলি আমি বলতে পারি f2 ইজ গ্রেটার দেন f1। এবং b টা যদি এর তুলনায় খুব বেশি করা যায় তাহলে ঘাতটা অনেক বেশি হয়ে যাবে। মানে এটার থেকে এটা যদি 10 গুণ বড় হয়, আর এখানে তুমি যদি 10 নিউটন বল প্রয়োগ করো, এখানে 10 গুণ মানে 100 নিউটন বল তৈরি হয়ে যাবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে ঘাত বৃদ্ধির নীতি, মাল্টিপ্লিসিটি অফ থ্রাস্ট। দেখো কত সহজে শুধুমাত্র দু রকমের ক্ষেত্রফল করে দিলাম। আমি এক জায়গায় চাপ প্রয়োগ করলাম, অন্য জায়গায় চাপ প্রচুর পরিমাণ বৃদ্ধি পেল। এবং এটা কোত্থেকে করলাম? পাস্কেলের সূত্র ব্যবহার করে। তাহলে তোমাকে যদি বলে পাস্কেলের সূত্র থেকে ঘাত বৃদ্ধির নীতি ব্যাখ্যা করো, তখন তোমাকে ছবিটা আঁকতে হবে, এই ক্যালকুলেশনটুকু করতে হবে, ফাইনালি তোমাকে এই সিদ্ধান্তে আসতে হবে যে হ্যাঁ এরকম ব্যাপারটা হলো। তাহলে আমরা ঘাত বৃদ্ধি করতে পারছি, যেহেতু ঘাত বৃদ্ধি করতে পারছি সেই জন্য এটা এতটা ইম্পর্টেন্ট। তা নাহলে এটাকে এতটা ইম্পর্টেন্ট দেওয়ার হয়তো কিছুই ছিল না, তাই না? এবার স্বভাবতই মাথায় প্রশ্ন আসে যে ঘাতটাকে তো আমি বাড়িয়ে নিতে পারলাম, তাহলে অবভিয়াসলি আমার কিছুটা গেইন হলো। তাহলে কি সেখানে কোনো লস অফ এনার্জি হলো? মানে অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি শক্তি তো সংরক্ষিত হবে। তাহলে আমি বাড়তি ঘাত পেলাম কোত্থেকে? স্বভাবতই প্রশ্ন করবে এটা কি শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে না মেনে চলে না। যখনই এই ধরনের প্রশ্ন করবে তুমি একদম প্রথমেই চোখ বন্ধ করে বলে দেবে হ্যাঁ অবশ্যই মেনে চলে। মানে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে না, এটা হতে পারে না। এবার তোমাকে ম্যাথামেটিক্যালি প্রমাণ করতে হবে এখানে আমি ঘাত বৃদ্ধি হলেও আমার শক্তির সংরক্ষণ নীতি কিন্তু কোনোভাবেই ভায়োলেট হবে না। রাইট? কিভাবে দেখাবো? তো কিভাবে দেখাবার জন্য দেখো আমি এই ছবিতেই করছি যে আমি তো ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, তার মানে কি পিস্টনটা নিচের দিকে নামবে। আমি ধরে নিলাম এই ফোর্সের ফলে পিস্টনটা এক্স পরিমাণ নেমে গেছিল। রাইট? এবার যদি এটা এক্স পরিমাণ নিচে নামে, এক্সপেক্টেড এটাও তোমার কিছুটা পরিমাণ উঠবে, অবভিয়াসলি সমপরিমাণ হবে না। সাপোজ ওয়াই পরিমাণ উপরে উঠলো, কেন সমান সমান হবে না? কারণ দুটোর ক্ষেত্রফল সমান নয়। দুটোর ক্ষেত্রফল যদি সমান হতো, এটাকে আমি যদি 5 সেন্টিমিটার নামাতাম, এটা কিন্তু 5 সেন্টিমিটার উঠে যেত, এটা একদম শিওর। তাহলে যেহেতু দুটোর ক্ষেত্রফল সমান নয়, যদি 10 গুণ হয়, এটাকে যদি 10 সেন্টিমিটার নিচে নামাও, এটা 1 সেন্টিমিটার উপরে উঠবে। ঠিক? তাহলে আমি কি করলাম? আমি ধরে নিলাম যে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি সেই ফোর্সের জন্য ডান দিকের এম পিস্টনটা x সেন্টিমিটার নামলো এবং এর ফলে বাঁ দিকের এন পিস্টনটা y সেন্টিমিটার উপরে উঠলো। তাই তো? তাহলে এখানে আমি ধরে নিতে পারি যে যে আয়তনের জল নিচে নেমেছে সেই আয়তনের জলই উপরে উঠেছে। মানে জল তো আর অন্য কোনো জায়গার ব্যাপার নেই, আমার তো অন্য কোথাও কল সিস্টেম নেই যে অন্যদিকে জলটা সরে গেল। এখানে যে পরিমাণ নামাবে এখানে তো সেই পরিমাণ জলই উঠবে। এখানে যদি 10 সিসি জল নামে, এখানে এইটুকু অংশে 10 সিসি জলটাই আসবে, আর তো কোনো উপায় নেই। তার মানে আমি বলতে পারি এই দিকে ডান দিকে যে আয়তনের জলের হ্রাস হয়েছে, বাঁ দিকে সেই আয়তনের জলের আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি বাঁ দিকে কতটা আয়তন হ্রাস হয়েছে? আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এ ক্ষেত্রফল ছিল x উচ্চতা, তাহলে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করলাম, আয়তন পেয়ে গেলাম। একই রকম ভাবে বাঁ দিকে এটা হয়ে যাবে ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো b বাই a ইকুয়াল টু x বাই y, বা b সমানই করে ফেলি, b সমান পড়ে থাকছে a x বাই y। এটা ইকুয়েশন নাম্বার 1 করে দিলাম। এবার আমি দেখতে চাইছি যে শক্তির সংরক্ষণ হয়েছে, তার মানে কৃতকার্য দুটো ক্ষেত্রে সমান দেখাও। তাহলে এবার দেখো m পিস্টনে কৃতকার্য, ওয়ার্ক ডান ইন দা পিস্টন m। তাহলে m পিস্টনে কৃতকার্য কত হবে? F1 ইনটু x, বলকে সরণ দিয়ে গুণ করলাম, তাহলে F1 ইনটু x হচ্ছে কৃতকার্য। আচ্ছা n পিস্টনে কৃতকার্য কত হবে? W2, এটা হয়ে যাবে F2 ইনটু y। আচ্ছা F2 এর মানটা আমি এখনো লিখে রেখেছি F1 ইনটু b বাই a। তাহলে আমি লিখে ফেলি F2 এর মানটা হচ্ছে F1 ইনটু b বাই a। আচ্ছা y এর মানটা কত? ax বাই y, তাই তো? ax বাই y। তাহলে আচ্ছা এটা হলো F1, সরি
f1 ইকুয়াল টু, এটা হচ্ছে f1 ইনটু b বাই a, আর y ইকুয়াল টু লাগবে, সরি y ইকুয়াল টু লাগবে, y এর মান হচ্ছে ax বাই b। আমি x এর মান বের করে ফেলেছি, এখান থেকে তুমি y টা বের করে রাখবে, y এর মান হয়ে যাবে ax বাই b। তাহলে b b কেটে যাচ্ছে, a a কেটে যাচ্ছে, দেখো পড়ে থাকছে f1 ইনটু x, তার মানে এটা পড়ে থাকছে w1। তার মানে বাম পিস্টনে কৃতকার্য আর ডান পিস্টনে কৃতকার্য কিন্তু অ্যাকচুয়ালি সমান। সুতরাং এক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র কোনোভাবেই ভায়োলেট হয়নি। ঠিক, বেশ। এবার এখান থেকে যখনই এটা আবিষ্কার হয়ে গেল ঘাত বৃদ্ধির নীতি, এটাকে আরেকটু এক্সটেন্ড করা হলো, এবং এক্সটেন্ড করে যেটা করা হলো সেটাকে বলা হয় বামা প্রেস। মানে এটাকে কিভাবে কাজে লাগানো হলো, প্রেস করার জন্য। কিভাবে, আচ্ছা এগুলো আপনার ক্যালকুলেশনে লাগছে না, আমার এ বিটা থাক, এক্স ওয়াইটা থাক। কি করে দেওয়া হলো দেখো, যেহেতু উচ্চ মানের ঘাত এখানটায় সৃষ্টি হচ্ছে, গোটা ব্যাপারটাকে এখানে বন্ধ করে দেওয়া হলো, মানে একটা ঢাকা দিয়ে দেওয়া হলো। ঠিক, এখানে একটা, ওখানটায় ঢাকা দিয়ে দেওয়া হলো। আর বাড়তি কি করা হলো, এখানে একটা লিভার সিস্টেম যোগ করে দেওয়া হলো, এখানে একটা লিভার সিস্টেম যোগ করে দেওয়া হলো। মানে আমি তো সোজাসুজি না, আমার একটা হাতল, এই হাতল দিয়ে নামাবো, আমার এফিসিয়েন্সি কিছুটা হলেও বাড়বে, সেটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এবং এটা যেটা পাওয়া গেল সেটাকে বলা হচ্ছে হাইড্রোলিক প্রেস। কিভাবে কাজ করে দেখাচ্ছি, হাইড্রোলিক প্রেস বা বিজ্ঞানী ব্রামা আবিষ্কার করেছিলেন, সেই জন্য এটাকে অনেক সময় বলা হয় ব্রামা প্রেস। কি করা হয়, মনে করো তোমার কোনো একটা জিনিস বিশাল পরিমাণ পুরো কাগজের মন্ড আছে, সেটাকে তুমি চ্যাপ্টা করে ছোট করতে চাইছো, তো যেটাকে তুমি যেটার উপর চাপ দিতে চাইছো সেটা মনে করো এখানে রেখে দিলে। এবার তুমি এটাতে টান দিলে, ফোর্সটা অ্যাপ্লাই করতে আমি হাতল লাগালাম কেন, যেন আমার কাজটা করতে সুবিধা হয়। হাতলটা চেপে দিলাম, হাতলটা চেপে দিলে চাপ এখানে পড়লো, এখানে চাপ সৃষ্টি হলো। এটার ক্ষেত্রফল যদি 10 গুণ বেশি হয়, এখানে যদি আমি 50 নিউটন বল দিতে পারি, তাহলে এখানে 500 নিউটন বল প্রযুক্ত হবে। এবং এটা উপর দিকে উঠে কি করবে, উপরে এটাকে একদম কনস্ট্যান্ট করে দিয়েছি, এগিয়ে কি করবে, উপরে গিয়ে এভাবে ধাক্কা মারবে। এর ফলে এই দুটোর মাঝখানে যে বস্তুটা আছে সেই বস্তুটা চ্যাপ্টা হয়ে ছোট হয়ে যাবে, প্রেস করে দেওয়া যাবে। ঠিক আছে, এইভাবে তোমার হাইড্রোলিক প্রেসটার প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছিল। ঠিক, বাঁ দিকটা নিয়ে খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ডান দিকটা আবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার চলে আসছে। কিরকম, আমি সাপোজ এখানে এফ হাতলটায় এফ বল প্রয়োগ করছি, সেই এফ বল কিন্তু এখানে প্রযুক্ত হবে না। লিভারের প্রিন্সিপাল পড়েছো ক্লাস 9-এ, আমি যদি ওখানে এফ বল প্রয়োগ করি, এখানে একটা F1 বল প্রযুক্ত হবে। সেটা কতটা, সেটা আমি ক্যালকুলেশন করতে পারি। সাপোজ এই বড় বাহুটাকে আমি বলে দিলাম y, ছোট বাহুটাকে আমি বলে দিলাম x। তাহলে লিভারের প্রিন্সিপাল থেকে বলতে পারি y দূরত্ব, এটা হচ্ছে আলম্ব, আলম্ব থেকে y দূরত্বে F ফোর্স, তাহলে F ইনটু y মাস্ট বি ইকুয়াল টু F1 ইনটু x। তাহলে F1 টা কত হচ্ছে, এফেক্টিভ ফোর্স যেটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে F ইনটু y বাই x। তাহলে আমি অ্যাপ্লাই করছি F, আমি এখানে F অ্যাপ্লাই করছি, কিন্তু পিস্টনের উপর প্রযুক্ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই পরিমাণটা। এবং যেহেতু y গ্রেটার দেন x, তাহলে এখানে কিন্তু আমি যেটা প্রয়োগ করেছি তার থেকে অনেক বেশি পরিমাণ বল ওই পিস্টনটাই প্রযুক্ত হবে। ঠিক আছে, বেশ। এবার ওই একই রকম ভাবে ভাবো, একই রকম ভাবে তুমি চাপ কত হবে m পিস্টনে, m পিস্টনে চাপ হয়ে যাবে p1 ইকুয়াল টু f1 বাই a। সেই চাপটা অপরিবর্তিত মানে n পিস্টনে আসবে, তাহলে n পিস্টনেও চাপ হয়ে যাবে p1, রাইট। তাহলে n পিস্টনে ঘাত কত হবে, এই একই রকম ভাবে f2 ইকুয়াল টু p1 ইনটু b। তাহলে p1 এর মান বসাও, f1 বাই a ইনটু b। আচ্ছা f1 এর মান কোথা থেকে পাবো, 1 নম্বর থেকে, এটা 2 নম্বর, তাহলে 1 নম্বর থেকে তুমি f1 এর মান বসিয়ে দাও, দেখো পড়ে থাকছে f y বাই x ইনটু b বাই a। তাহলে কি বাড়তি হলো, বাড়তি এটা হলো, তুমি ভালো করে খেয়াল করে দেখো, আগেরটায় একটা মাল্টিপ্লিসিটি ফ্যাক্টর ছিল, b টা a এর থেকে বড়। এখানে দেখো হাতলটা যখন লিভারের প্রিন্সিপাল ব্যবহার করলাম, y টাও x এর থেকে বড়। এবং যদি তুমি কোনোভাবে b টা যদি গ্রেটার দেন a করতে পারো, আর y টা গ্রেটার দেন x করতে পারো, তাহলে f2 টা f এর থেকে অনেক 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 গুণ বেশি বেড়ে যাবে। মানে প্রথমে ক্ষেত্রফলের জন্য 10 গুণ বাড়ার কথা ভাবছিলাম, যদি লিভারের এই বাহুটাও আবার 5 গুণ বেশি বড় লম্বা হয়, তাহলে আরো 5 গুণ মানে 50 গুণ তোমার থ্রাস্টটা বেড়ে গেল। এইভাবে খুব সহজে আমি একটা লিভার ব্যবহার করে খুব সহজে আমরা করে দিতে পারি। ছোট ছোট
অঙ্ক থাকে সেই অঙ্কগুলো বাড়িতে করবে। যেমন আমি একটা অঙ্ক করে দিচ্ছি, তোমার মেন প্রিন্সিপাল কিন্তু এটা। তোমাকে সবসময় মনে রাখতে হবে বড় বাহুতে ঘাতটা সবসময় বেশি হবে। তাহলে সবসময় যখন আমার এফেক্টিভ ফোর্সটা বের করব, ডান দিকে বড় রাশিগুলো বড় উপরে থাকবে, ওয়াইটা বড় ওয়াইটা উপরে আছে, বিটা বড় বিটা উপরে আছে। যেমন আমি একটা অঙ্ক করে দেখাই, বলছে একটা হাইড্রোলিক প্রেস, বড় পিস্টন আর ছোট পিস্টনের ব্যাস 45 আর 5। তাহলে একদিকে বড় পিস্টন করলাম, একদিকে ছোট পিস্টন করলাম। এটার ব্যাস বলেছে 45 সেন্টিমিটার আর এটার ব্যাস বলেছে 5 সেন্টিমিটার। তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ ক্ষেত্রফল বের করা এমন কিছু ব্যাপার নাই। আচ্ছা, ছোট পিস্টনে কি পরিমাণ বল প্রয়োগ করলে, ছোট পিস্টনে, আচ্ছা ছোটটাকে 1 ধরি বড়টাকে 2 ধরি, এটাই আমার নিয়ম। ছোট পিস্টনে কি পরিমাণ বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত পরিমাণ বল বলেছে, 4050 কেজি ভার বল প্রযুক্ত হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার অঙ্ক। তো তোমার ফর্মুলা তোমার জানা আছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, দেখো সবকিছু সিজিএস এসআই আলাদা করে ভাবার দরকার নেই। এখানে দেখো F1 F2 বাই F1 করলে B বাই A আসবে। তাহলে F2 বাই F1 করলেও তোমার ইউনিটগুলো কেটে যাচ্ছে, আবার A বাই B করলেও তোমার সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাচ্ছে। তুমি চাইলে এটাকে সিজিএস এ চেঞ্জ করতে পারো, আমি করে দিচ্ছি, অনেকে তা নাহলে পরে কনফিউশন হবে। কিন্তু তোমার যারা বুঝতে পারছো তাদের জন্য বলছি যে তুমি এই ইউনিটের চেঞ্জ না করলেও কাজ হবে। এটাকে 980 দিয়ে গুণ করলে টাইম হয়ে গেল। তুমি এমনি দেখো করছি আমি। তোমার ফর্মুলা কি, তোমার ফর্মুলা হচ্ছে F2 ইকুয়াল টু F1। F2 টা বড়, তাহলে উপরে বড়টা থাকবে B বাই A, B টা বড় এটা ছোট। ঠিক আছে, তাহলে তোমার চাই F1, তাহলে তোমার F1 টা হয়ে যাচ্ছে F2 ইনটু A বাই B। আচ্ছা, F2 টা কত বলেছে, 4050 ইনটু 980 ডাইন। আচ্ছা, A মানে কি, ছোটটার ক্ষেত্রফল, এই ছোটটার ক্ষেত্রফল। তাহলে ছোটটার ক্ষেত্রফল কত হবে, পাই d স্কয়ার বাই 4 ইনটু 5 স্কয়ার বাই 4। আর এটা পড়ে থাকে পাই ইনটু 45 স্কয়ার বাই 4। এই হচ্ছে তোমার অঙ্ক। এবার এখান থেকে ক্যালকুলেশন করে তুমি যেটা পাবে সেটা তুমি কিসে পাবে। আচ্ছা, ক্যালকুলেশনটা একচুয়ালি করে করা যায়, মনে করা যাবে, পাই পাই কেটে গেল, 4 4 কেটে গেল। তাহলে এটা পড়ে থাকছে 4050। দেখো 980টা আমরা শুধু শুধু বহন করছি। আচ্ছা, এখানে পড়ে থাকছে 5 5 এ 25 আর 45 ইনটু 45। এইভাবে কেটে দাও, 5 দিয়ে কাটলাম 9 হলো, 5 দিয়ে কাটলাম 9 হলো, 9 দিয়ে এটা নিশ্চয়ই কাটা যাবে, 4 9 36, 5 9 45, 9 দিয়ে কাটলাম 50 এলো। তাহলে তোমার অ্যাকচুয়ালি এলো 50 ইনটু 980, কিসে এলো, ডাইনে। তার মানে ফাইনালি এটাকে বলতে পারি 50 গ্রাম ভার। ও 10 টু দি পাওয়ার 3 টা তো বাদ দিয়েছি, তাই না, 10 টু দি পাওয়ার 3 এখানে 10 টু দি পাওয়ার 3 ছিল। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু ফাইনালি তাহলে কেজি ভারে আসবে, কারণ 10 টু আমি তাহলে সিজিএস করে দিয়েছি অ্যাকচুয়ালি, না এসআই করে দিয়েছি। কারণ 4050 আমি 10 টু দি পাওয়ার 3 টা নিইনি, তার মানে এসআই করেছি। এসআই করেছি বলে এখানে সিজিএস করলে তবে তোমার ডাইন আসতো। এখানে 10 টু দি পাওয়ার 3 আসবে, এখানে একটা 10 টু দি পাওয়ার 3 আসবে। তাহলে 50 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু 980 ডাইন। এবার এটাকে বাদ দিলে তোমার কি হয়ে যাচ্ছে, 50 ইনটু 10 টু দি পাওয়ার 3 গ্রাম ভার। এবার এটাকে কিলোগ্রাম ভার করতে গেলে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হয়ে যাবে 50 কেজি ভার। তুমি করে দেখবে, আমি যদি এই ইউনিটটা চেঞ্জ না করি, কেজি ভারেই অঙ্কটা করি, তাহলে 50টা সরাসরি আসবে, তোমার 1000টাও আসবে না, 980টাও আনতে হবে না। যেহেতু দুটো অনুপাত করে আসছে, সুতরাং অযথা তোমার এককটা পরিবর্তন করার কোনো দরকার নেই। ঠিক আছে, একই রকম ভাবে লিভারের দৈর্ঘ্য দিয়েও কিন্তু তোমাকে অঙ্ক দিতে পারে। সেক্ষেত্রে মনে রাখবে F2 ইকুয়াল টু হয়ে যাবে F1, এদিকে হয়ে যাবে B বাই A, এটা হয়ে যাবে Y বাই X। এই লিভারের দৈর্ঘ্য দিয়ে দিল, মনে করো B আর A দিয়ে দিল, এভাবেও কিন্তু অঙ্ক দিতে পারে, সেক্ষেত্রে খুব সহজে আমরা করে ফেলতে পারবো।